আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বেশ কিছুদিন ধরে গ্যাসের অভাবে ঠিকমতো জ্বলছে না চুলা, বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা। গ্যাসের অভাবে বিদ্যুৎ সংকট বাড়ছে। ঢাকা শহরের অভিজাত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকলেও প্রত্যন্ত অঞ্চলে চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। বাজারে কাঁচামরিচের ঝাঁজের সাথে পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। মধ্যবিত্ত আর নিম্নবিত্তের পকেটে বেশ টান পড়েছে, বিনিয়োগেরও বেহাল দশা। নতুন সরকার আসার পর কর্মসংস্থানের যে আশা ছিল সেটির লক্ষণ দেখা যাচ্ছে না। এরই মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সরকারের জন্য রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে। বুধবার দিল্লিতে সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি আর বক্তব্য দেওয়ার ঘোষণা সরকারের সেই অস্থিরতাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সরকারের নীতি নির্ধারকদের পরস্পর বিরোধী বক্তব্যে এই অস্থিরতা আরো ফুটে উঠেছে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা। এত সব সমস্যার মধ্যে তারেক রহমানের সরকারের জন্য নতুন উপদ্রব হয়ে দেখা দিয়েছে একসময় মিত্র এনসিপি আর জামাত শিবির। সম্প্রতি সিলেট অঞ্চলে এনসিপির সাথে স্থানীয় বিএনপি সংঘর্ষ হয়েছিল। সেটি থামতে না থামতেই সরকারের মাত্র 7 মাসের মধ্যে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনা শুরু হলেও সেটি রংপুর গড়িয়ে রাজধানী ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে পৌঁছেছে। ছাত্রদল শিবির সংঘর্ষে 2 দিনই আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত 99 জন। প্রশ্ন হলো, 7 মাসের মধ্যে এত এত সমস্যা আর উত্তেজনার বিস্তার কেন ঘটছে? সবচেয়ে অবাক করা বিষয় হলো, এসব উত্তেজনা ও সহিংসতা যাদের দিয়ে ঠেকাবে সেই পুলিশ বাহিনী নিজেই নিজের জন্য সতর্কতা জারি করছে। 2টি জায়গায় আইইডি বোমা পাওয়া ও একটি জায়গায় বোমা বিস্ফোরণের পর এ নিয়ে খোদ পুলিশের মধ্যে আতঙ্ক আছে। গত 2 দিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন দফায় দফায় সংঘর্ষ চলছিল, সেসব সংঘর্ষে পুলিশকে ব্যাপক রকমের নীরব দর্শক হিসেবে থাকতে দেখা গেছে। শুধু বাঁশি বাজানো ছাড়া আর কোনো কাজ ছিল না পুলিশ বাহিনীর। উল্টো স্রোতে চলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অবশ্য দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রশ্ন হলো, এমন বাঁশি ফোকানো পুলিশ বাহিনী দিয়ে বিএনপি কতদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 2 সপ্তাহের বেশি সময় ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরের নিয়মিত একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে গ্যাস সংকট, যেটি যতই দিন যাচ্ছে ততই তীব্র হচ্ছে। গত 21শে জুলাই এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটছে। দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, এতে শিল্প উৎপাদন তলানিতে গিয়ে ঢাকা ছাড়াও সারা দেশে ভয়াবহ লোডশেডিং সহ অর্থনীতিতে নানামুখী বিরূপ প্রভাব পড়ছে। কবে টার্মিনালটি সচল হবে তা নিয়ে যখন উদ্বেগ উৎকণ্ঠা, তখন এই গ্যাস সংকট আরো ঘনীভূত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কারণ 10 থেকে 15 আগস্ট 2টি এলএনজি বাহী কার্গো সরবরাহে সংশ্লিষ্ট কোম্পানি রাজি না হওয়ায় এই সংকট সামনে এসেছে। ইতিমধ্যে এ ব্যাপারে টেন্ডারও আহ্বান করা হয়েছিল। টেন্ডারে কোনো কোম্পানি এলএনজি বাহী কার্গো সরবরাহে রাজি হয়নি। ফলে গ্যাস নিয়ে চলমান সংকট আরো তীব্র হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত টার্মিনালটি আংশিক চালু করা সম্ভব হলেও এলএনজি বাহী কার্গোর অভাবে গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে মারাত্মকভাবে। সূত্র বলছে, টার্মিনালটি বন্ধ হওয়ার পর এলএনজি আমদানি সূচিতে বিপর্যয় ঘটে, যার কারণে বন্ধ টার্মিনাল চালু না হওয়া পর্যন্ত কোনো সরবরাহকারী এলএনজি দিতে চাচ্ছে না। বণিক বার্তার খবরে বলা হয়েছে, গ্যাস সংকট কাটাতে তাৎক্ষণিক সমাধান নেই সরকারের হাতে। অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা দাবি করেছেন ধাপে ধাপে গ্যাস সংকট কাটবে, তবে সেই ধাপগুলো পার হতে কতটা সময় লাগবে সেটি তিনি উল্লেখ করেননি। পত্রিকার শিরোনামগুলো জানান দিচ্ছে, পরিস্থিতি দিনকে দিন নাজুক হচ্ছে। তীব্র গ্যাস সংকটে দেশের অনেক জায়গায় রান্নাঘরের চুলো জ্বলছে না, হোটেলের খাবারই মানুষের ভরসা। সিএনজি স্টেশনগুলোতে গাড়ির সারি বাড়ছে। এরই মধ্যে মরার উপরে খাড়ার ঘা হচ্ছে, সরকার এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে। তার চেয়ে খারাপ প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। 4 আগস্ট
প্রথম আলোর খবরের শিরোনাম হলো গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা। দেশের অনেকগুলো কারখানা গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকটের চাপ বাড়ছে বিদ্যুতের উপর। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী সোমবার দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি 3000 মেগাওয়াটের বেশি ছিল। এতে সারা দেশে লোডশেডিং এর সময় ও পরিধি বাড়াতে হয়েছে। অনেক শহর ও গ্রামে বিদ্যুৎ এখন আসে আর যায়। গ্যাস বিদ্যুতের অভাবে দেশের অর্থনীতি যখন নাজেহাল অবস্থা, তখন সরকার চলছে ঋণ নিয়ে। 2026-27 অর্থ বছরের প্রথম 13 দিনই সরকারের ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 9209 কোটি টাকা। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের যখন পকেটে টান পড়েছে, তখন বাড়ছে জিনিসপত্রের দাম। কাঁচামরিচের দাম 1 লাফে 400 টাকায় পৌঁছে যাওয়ায় ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে ইরান যুদ্ধের সময় যখন বাংলাদেশে ব্যাপক হারে জ্বালানি সংকট দেখা দিয়েছিল, তখন ভারত পাইপলাইন দিয়ে ডিজেল দিয়েছিল। তবে অর্থনীতির ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের এই সম্পর্ক রাজনীতিতে গিয়ে ধাক্কা খাচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর সেই ধাক্কার প্রভাবে জোর বেড়েছে। এর মধ্যে 5 আগস্ট বুধবার শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বুধবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে ভার্চুয়ালি অংশগ্রহণের কথা রয়েছে শেখ হাসিনার। দিল্লির ব্রিফিং এ বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ দল, আওয়ামী লীগের নেতা, সাবেক কূটনীতিক ও বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও রয়েছেন। প্যানেলে ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ ও বিশ্লেষক আবু ওবায়দা ওয়াইনের নাম রয়েছে। এছাড়া বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সংস্থাটির যুক্তরাষ্ট্র শাখার পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ারেরও নাম রয়েছে। বিষয়টি সামনে আসার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই সময় শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে দিল্লি সহযোগিতা চান তারেক রহমানের উপদেষ্টা। কিন্তু একদিনের মধ্যেই ভারত সরকার জানিয়ে দিয়েছে এই অনুষ্ঠান ঠেকানোর উপায় তাদের হাতে নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে মঙ্গলবার সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন। রণধীর জয়সওয়াল বলেছেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজন করেছে। এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তবে ওই ফোরামে যে কোনো মতামত প্রকাশ করা হতে পারে, ভারত সরকার তার কোনোটি সমর্থন করে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জবাব থেকে একটি বিষয় পরিষ্কার, সাংবাদিকদের অনুষ্ঠানের মতো পাবলিক ফোরামে ভার্চুয়ালি উপস্থিত হয়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়া ঠেকাতে কূটনৈতিক দিক থেকে বাংলাদেশ সরকার যে চেষ্টা করেছিল, সেটাতে ভারত সরকারের সায় নেই। এই জবাবের আগে অবশ্য বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে শেখ হাসিনার বক্তব্য ঠেকানোর পদক্ষেপের ক্ষেত্রে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মঙ্গলবার সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশি মিডিয়াতে প্রচারের ব্যাপারে সতর্ক করে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া একটি রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। আগের বার একটা সতর্কতা দিয়েছিলেন, আবার স্মরণ করে দিচ্ছেন যেন কেউ না করে। অবশ্য অন্তর্বর্তী সরকার আমলে 2024 সালের 8 ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রেখেছিলেন শেখ হাসিনা। তখন অন্তর্বর্তী সরকার ও আদালতের ওই নিষেধাজ্ঞার কথা বলে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে হুঁশিয়ার করেছিল। 9 ডিসেম্বর জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ওয়েলে বাংলা জাহিদুর রহমানের অডিও সাক্ষাৎকার প্রকাশ করেছিল। সেই সাক্ষাৎকারে জাহিদুর রহমান বলেছিলেন, তারেক রহমানের মতো শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞাও উদ্ভট ও হাস্যকর। অবশ্য জাহিদুর রহমান শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার না করার জন্য হুঁশিয়ারি দিলেও
আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা নেই। 4 আগস্ট ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে পরিষ্কারভাবে বলেছিলেন, বিদ্বেষমূলক বক্তব্যই শুধু প্রচার বা প্রকাশ করা যাবে না। শেষ পর্যন্ত এ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিবৃতিও দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। যদিও আইসিটির চিফ প্রসিকিউটর বলেছেন, শুধু বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচার করা যাবে। একাধিক সূত্র বলছে, বুধবার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার ঘোষণাটি সরকারের চিন্তা বাড়াচ্ছে। সরকার একটি পক্ষ বলছে, শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দেওয়ার পর থেকে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে কিছু বিষয় নিয়ে সরকারকে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। এর মধ্যে পাবলিক ফোরামে শেখ হাসিনা বক্তব্য দিলে সেই জটিলতা আরো বাড়ার আশঙ্কা করছে সরকার। তবে সরকার যেভাবে দেশীয় সংবাদ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, সেটি সরকারের ভাবমূর্তিকে আরো প্রশ্নের মুখে ফেলতে পারে বলে মনে করছে একটি পক্ষ। দিল্লির ওই অনুষ্ঠানে বিদেশি সাংবাদিকরা ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। এখনো পর্যন্ত শেখ হাসিনার কোনো সাক্ষাৎকার বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। বিদেশি সংবাদ মাধ্যমগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে তার সাক্ষাৎকার প্রকাশ করছে। আবার সামাজিক মাধ্যমের এই যুগে শেখ হাসিনার বক্তব্য ঠেকানো এক প্রকার অসম্ভব। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার একমাত্র সম্ভাবনা ছিল ভারত সরকারের সাথে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি শুরু করা। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবের পর সেটিও যে হচ্ছে না তা পরিষ্কার হয়ে গেছে। ফলে দেশের গ্যাস, বিদ্যুৎ আর অর্থনীতির বেহাল দশার সাথে দেশে না থেকেও রাজনীতিতে শেখ হাসিনা তারেক রহমানের সরকারের জন্য যথেষ্ট জটিল পরিস্থিতি তৈরি করছেন। এর মধ্যে বিএনপির একসময় মিত্র জামাত শিবিরের সাথে মুখোমুখি অবস্থানে চলে যাওয়ার সংকট আরো বাড়ছে। সিলেটে কয়েকদিন আগে এনসিপির সাথে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। সবশেষ গত 2 দিনে 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে। 24 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের 2 বছরের মধ্যে এমন উত্তাল অবস্থা দেখেনি ক্যাম্পাসগুলো। ছাত্র দল শিবির সংঘর্ষে 2 দিনই আহত হয়েছে সাংবাদিক সহ অন্তত 93 জন। সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় রক্তাক্ত সংঘর্ষের। সবশেষ সংঘর্ষ এসে ঠেকেছে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা আর ঢাকা কলেজ ক্যাম্পাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত কয়েকজনের ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। পরে তীব্র বিতর্ক, সমালোচনা ও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ইস্যুতে সংঘর্ষ ঘটেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে প্রায় 3 ঘন্টা। এতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এর রেশ ধরে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সভায় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের দাবি সংবলিত প্লাকার্ড হাতে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্র দল ও যোগসু শিবিরের নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তী সময় অনুষ্ঠান শেষে যোগসু ও ছাত্র শক্তির নেতাদের উপর হামলা চালায় জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে 3 ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিক সহ অন্তত 50 জন আহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন যোগসুর ভিপি, জিএস, এজিএস এবং জবির ছাত্র শক্তির সভাপতি শাহিন মিয়া, সেক্রেটারি ফেরদৌস শেখ, জবির ছাত্র ফ্রন্টের ইভান তাসিফ সহ অনেকে। বিকাল 4টার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসের ছাত্র দল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন ছাত্র দলের 2 নেতা। ক্যাম্পাসের ভিতরে ন্যাশনাল মেডিকেলের সামনে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা কলেজেও। ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় শিবিরের নেতাকর্মী ঢাকা কলেজ ছাড়তে বাধ্য হয়। সংঘর্ষের পর 3টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রদল। বিভিন্ন মিডিয়াতে সংঘর্ষের লাইভ চলাকালে দেখা গিয়েছিল ঘটনাস্থলে নিরাপদ দূরত্বে পুলিশ দাঁড়িয়েছিল আর পুলিশের উপস্থিতিতে 2 পক্ষ মারামারি করছিল। আলিয়া মাদ্রাসার সামনে যুবদল নেতারা পুলিশকে অ্যাকশনে যেতে বলল,
পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ পর পর বাঁশিতে ফু দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল। গত 2 দিনে যে 4টি ক্যাম্পাসে সংঘর্ষ হয়েছে তার সবগুলোতে একই দৃশ্য দেখা গেছে। প্রশ্ন উঠেছে, পুলিশ কেন এমন নীরব দর্শকের ভূমিকায় থাকছে? দৈনিক দেশ রূপান্তরের এক খবরে বলা হয়েছে, আগস্ট মাস ঘিরে পুলিশে শুরু হয়েছে এক ধরনের চাপা আতঙ্ক। সম্প্রতি মেট্রো স্টেশন ও সাভারে বোমা উদ্ধার এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের তৎপরতা বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতা জারি করে সব জেলার এসপি সহ ইউনিট প্রধানদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে। কোন স্থানে বোমার তথ্য পেলে তা উড়িয়ে না দেওয়ার পাশাপাশি পুলিশের প্রত্যেক সদস্যকে সাবধানে চলাফেরার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পোশাক পরে একা চলাফেরা করতে বারণ করা হয়েছে। গত শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে, সেজন্য দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। তাৎক্ষণিকভাবে মাঠ পর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনের উপর হামলা হতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বরত অবস্থায় কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে তার নিরাপদ স্থানে পার্কিং করার কথা বলা হয়েছে। অবশ্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী 4 আগস্ট দাবি করেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বলেছেন, পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। একদিকে সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সমস্যাগুলো কবে সমাধান করা যাবে তার ব্যাপারে সরকারই নিশ্চিত নয়। অন্যদিকে দেশের বাইরে থেকে শেখ হাসিনার ঘোষণা ও তার বক্তব্য দেখে কেন্দ্র করে সরকার উদ্বেগ পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্যদিকে এতদিনে মিত্র জামাতের ছাত্র সংগঠন মারমুখী অবস্থানে চলে গিয়েছে, ফলে রাজনীতির মাঠও গরম হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করেন, সহিংসতা আর উদ্বেগ যে হারে বাড়ছে তাতে বিদেশি বিনিয়োগকারীরা কোনো আশার আলো দেখছে না। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা আনতে না পারলে সরকারের জন্য পরিস্থিতি আরো বেশি নাজুক হবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের মাদ্রাসাগুলো নিয়ে ইদানিংকালে যে সকল নেতিবাচক খবর প্রচারিত হচ্ছে এবং অনেকগুলো খবরের সত্যতাও আছে। যেভাবে সাধারণ মানুষ মাদ্রাসার শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষয়িত্রী তাদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা পোষণ করছে তা আমাদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য এবং গত 1400 বছর ধরে ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআন এবং হাদিসের যে অলৌকিকত্ব, এগুলো নিয়ে আমরা যে প্রচার করছি, বড়াই করছি, গর্ব করছি এবং যে যার অবস্থান থেকে আমরা যে শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, প্রণতি আল্লাহকে ঘিরে, রাসূলকে ঘিরে, সাহাবা একরামকে ঘিরে, কোরআন হাদিসকে ঘিরে যা কিছু করছি, সাম্প্রতিককালের পুরো ঘটনা যেন বুমেরাং হয়ে যাচ্ছে। যেখানে গত 1400 বছর ধরে আমরা অন্য ধর্মের মানুষদেরকে আকৃষ্ট করে আসছি, ইসলাম ভালো, ইসলাম শ্রেষ্ঠ, আমরা কোরআনের সঙ্গে হাদিস, হাদিসের সঙ্গে ইজমা এবং কিয়াস, তার সঙ্গে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সামরিক বিদ্যা, এগুলো আমরা অর্জন করেছি। অর্জন করে সারা পৃথিবী আমরা শাসন করেছি প্রায় 800 বছর ধরে। পুরো ভারতবর্ষ, মধ্য এশিয়া, যেটিকে সেন্ট্রাল এশিয়া বলা হয়, সেন্ট্রাল এশিয়ার পর ইউরোপের বিরাট অংশ, গ্রিস, তারপর তুরস্ক, এরপর ফ্রান্সের একটা বিরাট অংশ, স্পেন, তো দক্ষিণ পূর্ব এশিয়া, পাক ভারত,
মধ্য এশিয়া, এর বাইরে গিয়ে আমরা যখন ইউরোপে গেলাম, ইউরোপ ছেড়ে আফ্রিকা, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল আমরা শাসন করেছি। উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং উত্তর দক্ষিণ আফ্রিকা ছাড়া দক্ষিণ আফ্রিকার কিছু কিছু অঞ্চল মুসলমানরা শাসন করেছে, যেটিকে আমরা সাব সাহার অঞ্চল বলি। এরপর মধ্যপ্রাচ্য, পুরো মধ্যপ্রাচ্য, অর্থাৎ সেই 1600 খ্রিস্টাব্দে বা সপ্তদশ শতাব্দী পর্যন্ত পৃথিবীর এমন কোন অংশ নেই যে অংশে ইসলামের দাওয়াত এবং সামরিক শক্তি পৌঁছায় নাই। কিন্তু এখন কি হচ্ছে? এখন আমাদের এই দেশে বহু মানুষ, মানে এগুলো এখন আমরা বলতে বুক ফেটে যাচ্ছে। আমাদের মধ্যে এখন ভয় হচ্ছে যে খ্রিস্টানরা এদের দখল করবে, দেশে খ্রিস্টানদের রাজত্ব কায়েম হবে, বৌদ্ধরা এদের দখল করবে, বৌদ্ধ ধর্ম কায়েম করবে, ভারত এদেশ দখল করবে, হিন্দু ধর্ম কায়েম করবে। এরকম যখন একটা পলিটিক্যাল এনফোর্সমেন্ট চলে আসছে, ঠিক সেই সময়টাতে ইসলামের যে মূল এবং মৌল ভিত্তি, সেই ভিত্তিগুলোতে আঘাত আসছে। আমাদের দেশের মাদ্রাসা শিক্ষা অতি প্রাচীন। যখন একেবারে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের জমানাতে গুজরাটে প্রথম সাহাবা একরামরা এলেন, এই যে ইসলামের অভিযাত্রা শুরু হলো পাক ভারতে, তখন থেকে ইসলামের যে শিক্ষাটি, এটি আমরা মূলত সিনা থেকে সিনা, বুক থেকে বুকে, মন থেকে মনে, মস্তিষ্ক থেকে মস্তিষ্কে আমরা ধারণ করে আসছি। ওই 1400 বছর আগে যেভাবে কোরআন শিখেছি, যেভাবে গুন্না শিখেছি, যেভাবে আমরা আরবি ভাষা শিখেছি, বেশিরভাগ ক্ষেত্রে, অলমোস্ট 90% ক্ষেত্রে আমরা হুবহু সেই অবস্থানটা রেখেছি। পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে, আরবি ভাষা অনেক আধুনিক হয়েছে, কিন্তু আমরা এখনো মধ্যযুগের সেই যে অরিজিনালিটি, অ্যারাবিক উচ্চারণের, কোরআনিক ভাষার শিক্ষার এবং কোরআন হাদিস ইজমা কিয়াস সম্পর্কে আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা কোনো জ্ঞান এবং প্রযুক্তি এখন স্পর্শ করতে পারেনি। ফলে আমার কাছে মনে হয়েছে যে ধর্মপ্রাণ মুসলমান বলতে যদি পৃথিবীতে বিশাল জনগোষ্ঠী সবচেয়ে বেশি থাকে, সেটা বাংলাদেশে আছে। এখানে অনেক অভাব, কিন্তু একজন কোরআনের হাফেজ চুরি করবে, ডাকাতি করবে, এটা কল্পনাই করা যেত না। যেখানে অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই মানে অহরহ, সেখানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলখেল্লা পরা হুজুর, তারপর কোন একটা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এই মানুষগুলো অন্যায় শত শত বছরের ইতিহাসে করেনি, বরং বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, আস্থার যে জায়গাগুলো, মানে এগুলো আমরা তাদেরকে দিয়েছি। কোনো একটা বাড়িতে এসে যদি এরকম একজন মানুষ একেবারে অপরিচিত, শুধুমাত্র মুখে দাঁড়িয়ে আছে, তসবিহ আছে, এসে ডাক দিলেন, মা আমাকে একটু থাকার জায়গা দিন, এটা সেই 1200 শতাব্দী থেকে আজ অবধি, মানে তাকে আপ্যায়ন করার জন্য পুরো বাংলায় একটা রব রব অবস্থা তৈরি হয়ে যেত। এর প্রেক্ষিতে দেখা গেল যে সমাজের এই যে মানুষের সহানুভূতি, এগুলোকে কেন্দ্র করে ধীরে ধীরে মাদ্রাসার শিক্ষাটা বিস্তৃত হতে থাকলো। এটা ব্যবসাতে পরিণত হয়ে গেল, ধান্দাবাজিতে পরিণত হয়ে গেল। এটাকে আবার আধুনিক শিক্ষায় রূপান্তরিত করার জন্য এর সঙ্গে ইংরেজি শিক্ষা, ফার্সি শিক্ষা, কারিগরি শিক্ষা, এগুলো সব যুক্ত করে এখন অলিতে গলিতে হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কিন্ডারগার্টেন মাদ্রাসা, ইংরেজি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরকম অসংখ্য বিভিন্ন জায়গাতে। কি সেখানে পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে না, উই ডোন্ট নো। আমাদের তদারকি করার মতো এরকম অবকাঠামো নেই। এবং এখানে যারা যাচ্ছে 99%
প্রান্তিক জনগোষ্ঠী, যেমন গার্মেন্টসে চাকরি করে শ্রমিক নারী, তার মেয়েটিকে সে সকালবেলা সেখানে দিয়ে আসতো বা দিয়ে আসে, বা কোনো একটা বাড়ির দারোয়ান সে তার ছেলেকে একটা হাফেজি মাদ্রাসায় পড়াচ্ছে, দারোয়ান বেতন পায় 15,000 টাকা, কোনো মতে খেয়ে পড়ে আছে, সেখান থেকে 8-10,000 টাকা সে তার ছেলের পেছনে ব্যয় করে। এগুলো কিন্তু মাগনা না। আবার ওই যে মাদ্রাসাগুলো, সেগুলো এরকম সবার কাছে টাকা নিচ্ছে বলছে, আবার 2-4 জনকে ফ্রি খাওয়াচ্ছে, লিল্লা বোর্ডিং খাওয়ার কথা বলে বিভিন্ন লোকের কাছে চাল ডাল আটা ময়দা পাড়া মহল্লায় তাদেরকে সেই সাহায্য নেওয়ার জন্য পাঠাচ্ছে। ফলে এই গত 10-15 বছর বা 20 বছর ধরে, গত লাস্ট 20 ইয়ার্স, এদের স্ট্যান্ডার্ড, এদের নীতি নৈতিকতা, এদের নিয়ে নানা রকম দেশি এবং বিদেশি চক্রান্ত এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, আইএস, উগ্রবাদ এই জিনিসগুলোর সঙ্গে মাদ্রাসার যে বদনাম একত্র হয়ে গেছে। ফলে কি হলো, শেখ হাসিনার পুরো জমানাতে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসা ছাত্রছাত্রী এদের উপরে কিন্তু নির্বিচার জুলুম অত্যাচার চলেছে। কিন্তু গত 3-4 বছর ধরে এই মাদ্রাসাকে কেন্দ্র করে যে যৌনতা, যে বলাৎকার, মানে 6-7 বছরের ছেলে তাকে মাদ্রাসার হুজুর পালাক্রমে দিনের পর দিন ধর্ষণ করছে, অনেক ক্ষেত্রে মারা যাওয়ার মতো ঘটনা ঘটছে, অনেক ক্ষেত্রে রক্তাক্ত হয়ে যাচ্ছে। জাস্ট একটু 2-3টা ঘটনা বলি। আমাদের যে বায়ুপথ, আমাদের বায়ুপথটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মল ত্যাগ করার জন্য। মানে ওখানে যে পুরো সিস্টেমটা, সেটা হলো ভিতর থেকে মল বের হবে, ওই জন্য আপনার চামড়া, ওই জন্য ওখানকার কোষ, ওখানকার জেল ওইভাবে তৈরি করা হয়েছে, একমুখী। কিন্তু যখন ওটা উল্টো ভাবে আপনি একটা আঙ্গুল ঢুকাতে যান কিংবা মানে অন্য কোনো কিছু ঢুকাতে যান, সঙ্গে সঙ্গে এটা রিয়্যাক্ট করে, ওখানকার সমস্ত সেলগুলো ছিঁড়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য পায়ুষ্কাম কোনো সমাজে কখনো এটা বৈজ্ঞানিক ছিল না, সমাজ গ্রহণ করেনি। এবং যারা এই ধরনের জেনা ব্যভিচার, মানে পুরুষ এর সঙ্গে এই ধরনের বলাৎকার করে বা এটাকে সমকামিতার পর্যায়ে নিয়ে গেছে, এরা কোনো অবস্থাতেই হাজার হাজার বছরের মানব জাতির ইতিহাসে তারা এই কাজগুলো করেনি, মানে এই তারা কখন সমাজে রেসপেক্টেড হয়নি। সাম্প্রতিক সময় এরকম যে বিকৃত রুচির পায়সকামগুলো এই মাদ্রাসাতে ছড়িয়ে পড়েছে, এটা কি চক্রান্ত? এটা কি দেশি চক্রান্ত না বিদেশি চক্রান্ত? এখানে কি কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করছে? এখানে কোনো ধরনের বিকৃত রুচি কাজ করছে? এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে আসলে কাজ করতে হবে। এবং এখানে যে শিক্ষক এবং ছাত্রদের যে অনৈতিক আচরণ, যে জিনিসগুলো আসছে, এটা শোনার মতো নয়, দেখার মতো নয়, অস্বাভাবিক, এই কথাগুলো বলার মতো নয়। সেম ঘটনাগুলো ঘটছে মহিলা মাদ্রাসাতে। সেখানে পুরুষেরা, শিক্ষকরা পর্যায়ক্রমে কোনো একটা মাদ্রাসাতে, মহিলা মাদ্রাসাতে হয়তো 20 জন ছাত্রী আছে, কোথাও 50 জন ছাত্রী আছে, প্রায় এরকম অভিযোগ আসছে যে সেখানে প্রায় সবাই ধর্ষণের শিকার হয়েছে, 1-2 বার, মানে রেগুলার। এবং এই জিনিসগুলো ছোট ছোট বাচ্চা মেয়ে, 10 বছর, 11 বছর, 12 বছর, এই জিনিসগুলো কেন হচ্ছে? মানে এটা আমাদের সমাজের যে প্রান্তিক জনগোষ্ঠীর যে মন মানসিকতা, চিন্তা চেতনা, এগুলো কি পরিমাণ রিভোল্ট করে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার বাসাটা কেয়ারটেকার ছিল, কেয়ারটেকার ওয়াইফ, তারপরে কেয়ারটেকার, তারা ওই আমার বাড়িতেই থাকতো, আমার বাগান বাড়িতে তারা থাকতো। এবং ওদের 2টো বাচ্চা ছিল। ওরা মানে কেয়ারটেকার আমাকে আব্বা ডাকতো, বাবা ডাকতো, আর আমার স্ত্রীকে মা ডাকতো। ওদের 2টো ছোট ছোট বাচ্চা আমি আদর করতাম। ওরা এরকম হাফিজি মাদ্রাসায় পড়তো। তো খুব ছোট, আমিও খুব আদর যত্ন করতাম। যেহেতু ধর্ম কর্ম করে, ছোটটার বয়স হয়তো 5 বছর, সে এসে হয়তো কোরআনে একটা আয়াত বলতো, আমি খুব খুশি হয়ে যেতাম যে না জানি কত ভালো কাজ করছে। আর বড়টা, ওটা তখন 6-7 বছর। কিন্তু 2 বছর 2.5 বছর ওরা পড়ার পরে খুব দ্রুত তারা এতটা ফাজিল হয়ে গেল
এবং এতটা উগ্র হয়ে গেল এই দুটো বাচ্চা মেয়ে, মানে যেটা 5 বছর ছিল ওটা 7 বছর হলো, আর যেটা 9 বছর ছিল সেটা 11 বছর হয়ে গেল। তারপর সেই কেয়ারটেকারটা হঠাৎ অসুস্থ হয়ে গেল, হাসপাতালে দীর্ঘদিন ছিল, প্রায় 1.5 মাসের মতো সে আইসিইউতে ছিল ঢাকা মেডিকেলে। তখন এই দুটো বাচ্চার যে উগ্রতা, মানে তার বাবা অসুস্থ মরে যাচ্ছে কিন্তু লিপস্টিক তাদের লাগবে, তাদের সাবান লাগবে হাসপাতালে, মানে এই জিনিসগুলো যেহেতু তারা বাগান বাড়িতে থাকতো, মানে আমি এত খোঁজ খবর নিতাম না, এদের এই জিনিসগুলো বুঝতে পারতাম না। পরে লাস্টে সেই কেয়ারটেকারটা মারা গেল। এখন এই মেয়ে দুটো মানে তারা সেই তাদের গ্রামের বাড়িতে চলে গেছে, মানে পুরো ফ্যামিলিটা শেষ, এই হলো অবস্থা। তো সেই দিক থেকে আসলে আমি কোনো বিষোদ্গার করছি না। এটা আমাদের একটা সামাজিক সমস্যা, এটা আমাদের একটা রাজনৈতিক সমস্যা, এটা আমাদের একটা নৃতাত্ত্বিক সমস্যা। আমাদের এই যে মাদ্রাসাতে যে সকল ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যে আমরা সামাল দিতে না পারি, পুরো বাঙালি জাতিটাই একটি কওমে লুতে পরিণত হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।